আজকের গল্প হলো প্রতিযোগিতা। বর্ধমানের রাজসভাতেও এক ভাঁড় ছিল, তার নাম নেপাল। সে সকলের কাছে বলতো গোপালের চাইতেও তার বুদ্ধি অনেক বেশি। গোপালকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে দিতে পারে কি না পারে দেখা যাবে একবার। দৈবক্রমে এক সময়ে গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমান রাজসভায় গিয়ে উপস্থিত। বর্ধমান রাজা যখন শুনলেন গোপাল এসেছে, তখন তিনি খুশি হয়ে বললেন, তুমি এসেছ, বড় ভালো হয়েছে। আমার ভাঁড়টি সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করবার ইচ্ছা প্রকাশ করে। এবার প্রমাণ হবে সে বড় না তুমি বড়। প্রতিযোগিতায় তুমি আমার ভাঁড়কে হারাতে পারলে আশাতীত পুরস্কার পাবে। নেপালের সঙ্গে এঁটে উঠতে পারো কি না দেখি, সে জিতলে সেও পাবে। গোপাল ঈষৎ হেসে বলল, হুকুম করুন, কি করতে হবে? রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর ওপর। বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনকে ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই 3 জন করে লোক সংগ্রহ করবে ও তাদের কাল সকালে রাজসভায় হাজির করবে। ওই 3 জনের ভেতর একজন হবে দরিয়ার এপারের লোক, একজন ওপারের, আর একজন মাঝ দরিয়ার লোক। যে আজ্ঞে বলে গোপাল এবং বর্ধমানের ভাঁড় নেপাল দুজনেই বিদায় নিল। নেপাল ভাবল, এবার আমি গোপালকে ঠকাবো। সে মুচকি হেসে নাচতে নাচতে বিদায় নিল। নেপাল পরদিন ভোরে নদীর ঘাটে গেল। সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন, নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকার ওপর থেকে একজন লোককে ডেকে আনলো রাজার নাম করে এবং তাদের রাজসভায় এনে হাজির করল। 3 জন লোক তো ভয়ে অস্থির। আমরা কোনো দোষ করিনি বাবু, আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন? আমাদের কি দোষ ধরে নিয়ে এলে? গোপালও যথাসময়ে রাজসভায় এসে হাজির হলো, তারও সঙ্গে 3 জন লোক। একজন তার ভেতর ভট্টাচার্য ঠাকুর, একজন সন্ন্যাসী, একজন নারী। তাদের নিয়ে সে সবার একপাশে চুপ করে বসে রইল। বর্ধমানের ভাঁড় রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বলল, হুকুম মতো আমি এই 3 জন লোককে এনে হাজির করেছি। প্রথম লোকটি ছিল নদীর এপারে, দ্বিতীয় লোকটি ছিল নদীর ওই পারে, এই তৃতীয় লোকটি মাঝ নদীতে নৌকার ওপর ছিল। যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, ওরাই সে কথা বলবে। তারপর গোপালকে বলা হয় সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য। গোপাল জানালো এদেরকে বহু কষ্টে অনুনয় বিনয় করে রাজসভায় উপস্থিত সে করেছে। কেউই প্রথমে রাজসভায় আসতে চায়নি। বিশেষ করে সন্ন্যাসী ঠাকুর কোনো মতেই রাজসভায় আসতে নারাজ। গোপালের কথাবার্তায় সন্তুষ্ট হয়ে উনি রাজি হয়েছেন। পরিচয় দেবার জন্যে গোপাল করজোড়ে নিবেদন করলেন, মহান মহারাজ, মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ, এই যে 3 জনকে আমি রাজসভায় নিয়ে এসেছি, এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যাননি। কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়া বা নদী অর্থে সামনের গঙ্গা নদী বুঝিয়েছেন। আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝেছি ভবনদী। আমার অনুমান অভ্রান্ত মনে করে তাই এপার ওপার ও মধ্যস্থানের একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছি। এই যে ভট্টাচার্য ঠাকুর, ইনি চাইছেন কি করে দেশে তার পাণ্ডিত্যের খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়বে, কি করে বেশ 2 পয়সা উপার্জন হবে, কি করে যশে মানে ধনে ইনি দেশ ও দশের ভেতরে একজন মহামান্য হয়ে উঠতে পারবেন। সম্পূর্ণভাবে ইহকাল নিয়েই ইনি ব্যস্ত আছেন। এক কথায় বলা যায় ইনি এপারের লোক। এপারের লোক এই ধরনের ছাড়া
আমার অন্য কাউকে মনে হয় না। আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মাথা ঘামায় না মোটেই, সর্বদা ভগবানের ধ্যানে বিভোর। কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়েই তন্ময়। খেতে দিন খাবে, খেতে না দিন খাবে না, সুতরাং এদেরকে বলা যায় ওপারের লোক। আর এই যে তৃতীয়টি, ও হলো এই নগরের একটি বেশ্যা। বেশ্যা ইহকালের কথাও ভাবে না, পরকালের কথাও ভাবে না। সে ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না। সে এপারের লোকও নয়, ওপারের লোকও নয়, অর্থাৎ সে মাঝ নদীর লোক। এই আমার তিনজন লোকের পরিচয়। মহামন্ত্রীর আদেশ মতো কাজ করতে পেরেছে কিনা এইবার সবাতা যাচাই করুন। আমার আর এর বেশি কিছু বলবার নেই। আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন ঠিক হয়েছে কিনা। সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। সবাই ধন্য ধন্য রব উঠল। রাজা মহামন্ত্রী বললেন, গোপালের মতো বুদ্ধিমান লোক ভাঁড়েদের ভেতর দূরের কথা, বড় বড় পণ্ডিত সমাজে দুর্লভ। নেপালেরও অহংকার সেদিন থেকে দূরে গেল। রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন। গোপাল শুধু সুরদিক ভাঁড় নয়, সুবুদ্ধি সম্পন্ন মহাপণ্ডিতও বটে। দিকে দিকে তার এই গুণের কাহিনী ঘোষিত হলো। কৃষ্ণনগরে মহারাজ ও গোপালের এই কাহিনীগুলোর গুণের কদর করতে ভুলবেন না। সেদিন থেকে নেপাল গোপালের বন্ধু হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।